উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ। জুলাই ত্যাগের দায়বদ্ধতা থেকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান। সরকারকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের। ডিসেম্বরে নির্বাচন ধরে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। প্রতিবেশীর সঙ্গে অর্থবিত্তের টক্কর দিতে অবৈধ পথে ইতালি যাত্রা। মাঝপথে লিবিয়ায় মাফিয়াদের খপ্পরে পড়ে লাশ হচ্ছেন অনেকে। দালাল নির্মূলের চেষ্টায় শরীয়তপুরের পুলিশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাত আতঙ্ক। প্রায় গাড়ি ঘেরাও করে কেড়ে নিচ্ছে মালামাল। আতঙ্কে চলাচলকারীরা। জনবল ও গাড়ি সংকটে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলছে পুলিশ। এবং দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। 16 বছরেও দখলদার উচ্ছেদে হাইকোর্টের আদেশের বাস্তবায়ন নেই। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। পদত্যাগের গুঞ্জনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, বৈঠকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিকে উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় নির্বাচন দাবি এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এমন গুঞ্জনের খবরে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের স্বার্থে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যা 6:30টায় যমুনায় সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সময় সংবাদকে জানান, আধা ঘণ্টার আলোচনায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রধান উপদেষ্টার উপরে মানুষের আস্থা এবং জাতীয় ঐক্যের বিষয়টি বিবেচনায় নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং সেখানে তিনি তাকে অনুরোধ করেন, প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে কাজটা পরিবেশ না থাকলে তো তার থেকে লাভ নাই। মানুষের ডক্টর প্রতি যে আস্থা এবং ভরসা, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সংস্কার পরে নির্বাচন, এগুলো কথা বিবেচনা করে তিনি যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেন সেটা অনুরোধ করেছেন এবং মানুষের আস্থার প্রতিদান তিনি রক্ষা করেন। এটা আমাদের তরফ থেকে আমাদের আহ্বায়ক বলেছেন। এদিকে চলমান সংকট উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চায় বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন দাবি করে তার পদত্যাগও চেয়েছেন বিএনপি নেতারা। বেশ কয়েকদিন ধরে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে করিডোর ইস্যু। এ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এক মেরুতে, আর ঠিক তার বিপরীতে রাজনৈতিক দলের নেতারা। আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। নিরাপত্তা উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে করিডোর ইস্যুতে বিভ্রান্তি তৈরি করছেন বলেও অভিযোগ তার। এই সরকারের নিরপেক্ষতা এবং সরকারের পরিচালনার সক্ষমতা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে
হাজির করতে হবে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই। জনগণের শক্তির উপর আস্থা রাখুন, নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থেকে কোনো রাজনৈতিক মহলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকার নয়, এসব সিদ্ধান্ত ঐকমত্যের মাধ্যমে নির্বাচিত সরকার নেবে বলেও জানান বিএনপি নেতারা। সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করার আহ্বান তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইশরাক। এদিকে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি বিএনপি নেতাকর্মীদের। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। অক্লান্ত আন্দোলনে যে নেতাকর্মীরা টানা 8 দিন যাবৎ ছিলেন রাজপথে, তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন ইশরাক হোসেন। ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমর্থকদের। পরে গণমাধ্যমে কথা বলেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক। বলেন, জনভোগান্তি চিন্তা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারকে পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেন। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলে মত তাদের। আমরা এটা নিয়ে রাজনীতি করার জন্য ছিলাম না, যেহেতু আদালতের একটা রায় ছিল সেটা মীমাংসা করে দিয়েছেন উচ্চ আদালত, সেটাকে খারিজ করে দিয়েছেন। এখন ইঞ্জিনিয়ার ইশরাকের জনতার মেয়র হিসাবে তাকে মেয়র পদে বহাল করার জন্য ব্যবস্থা সেটা সরকার নেবেন। মেয়র ভবনটাকে কুক্ষিত করে যে তারা আটকে রেখেছে বা প্রশাসক দিয়ে বা দুর্নীতি করে, এটা যদি আমাদেরকে মেয়র কাছে দেয় তো তাদের দুর্নীতি উন্মোচন হয়ে গেল। তা আমরা চাই অতি শিগগিরে মেয়র সাহেব বসুক। পুরো ঢাকাবাসী উচ্ছ্বাসিত। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন 2 উপদেষ্টা। তারা পক্ষপাতিত্ব করছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। যদি শপথ গ্রহণে কোনো তালবাহানা করা হয় তাহলে আবার নতুন করে আমরা রাস্তায় নামবো। আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ইশরাকের মেয়র পদের শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে স্থগিত চেয়ে রিট খারিজ করা হয়। ইশরাকের আইনজীবীরা বলছেন, 26 মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট পক্ষ। যদিও আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। গত কয়েকদিন ধরে টান উত্তেজনা আর নাটকীয়তা। ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই। ইশরাকের মেয়র ইস্যুতে দিনকে দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে থাকে। বৃহস্পতিবারের আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। অবশেষে ইশরাকের পক্ষে আসে রায়। শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত।
ইশরাকের আইনজীবীরা বলছেন এই রায়ের পর ২৬শে মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। শপথ যদি তারা আবার গড়িমসি করে, অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম টু দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি। রিটকারীর আইনজীবীরা জানান শপথ ঠেকাতে তারা এবার সর্বোচ্চ আদালতে যাবেন। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইসির গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত বৃহস্পতিবার দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি দেন নেতারা। সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ জাতীয়তাবাদী ছাত্রদলের। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরতরা বলছেন, সাম্য হত্যায় জড়িত মূল আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের ব্যর্থতায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তারা এই হত্যার যে সঠিক তদন্ত তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছে, সেইটা খুবই অনাকাঙ্ক্ষিত। ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যখন সেই বিচার নিয়ে যাই প্রক্টরের কাছে, প্রক্টর তখন আমাদেরকে এক ধরনের প্রতিহিংসা ছুড়ে দেয় আমাদের উপরে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গাফলতি আছে পুলিশের। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই আমরা যমুনা ব্লক করতে কিছু পাবো না। এদিকে দিনভর প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ হচ্ছে, এটা তো আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অফিস টাইমে তো কখনো আন্দোলন এইভাবে দেওয়া ঠিক না। গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে। এ ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। বৃহস্পতিবার বিকেলে ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুরে আলাদা সমাবেশ থেকে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। দাবি করেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গেজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে একটি গোষ্ঠী ভিন্ন কিছু হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যখন একই সাথে সরকারের সাথে টেবিলে নেগোশিয়েট করছে কি হবে আগামীর বাংলাদেশের রূপরেখা, সেখানে তাদের মতামত দিচ্ছে, একই সাথে তাদের আরেকটা ফোর্স রাস্তায় এসে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোর্টের রায়ের মাধ্যমে ফেলে একটি প্রহসনের নির্বাচনের রায়কে একটি বাস্তবায়নের পথের দিকে তারা এগিয়ে যাচ্ছে। একটি শ্রেণী নতুন করে আবার নব্য ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে মিরপুরে। এ সময় এনসিপি নেতারা বলেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গ্যাজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনোভাবে এই দেশে জাতীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। ঢাকা দক্ষিণ এবং উত্তরে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচন কমিশনের সক্ষমতা দেখতে চাই। আমরা এর বাইরে কোনো টালবাহানা দেখতে চাই না। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্টদের দাপট এখনও অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিল থেকে এ অভিযোগ করা হয়। প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে বহাল তবিয়তে রয়েছে। 5 আগস্টের পর থেকেই অভ্যুত্থান নস্যাতে চেষ্টা করছে তারা। এ সময় ভারতীয় এজেন্টদের শনাক্ত করে শাস্তি দেওয়া সহ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ ও পরিষদ পুনর্গঠন করে নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা সহ 3 দফা দাবি জানানো হয়। ভোরের সময় আরও থাকছে, আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। 80% মোংলায় পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব। ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় আপত্তি বারভিডার। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকে দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ। অনেকে মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটামাটি আর স্বর্ণালঙ্কার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইসরাফিলের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 5 বা 7 বার চোখ বাঁধতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শর্ট দিতে পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলে তো। সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটেমাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। প্রতিবেশীর বাড়িতে সুউচ্চ ভবন, নিজের বাড়িতে টিনের ঘর, নিজেকে করতে হবে অট্টালিকার অধিকারী। এমন প্রতিযোগিতা থেকে অনেকেই স্বপ্ন বুনেন ইতালি যাওয়ার, আশ্রয় নেন দালালের। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পায় বাইন্দা আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। আমাকে বইটা টাকা পয়সা যা জিনিস একটা যা আসলে সব বেচে লাইছি আমরা। কিস্তির টাকা উঠাইছি প্রায় 30 লাখের মতো। এখন এই কিস্তির টাকার জন্য আমরা বাড়িতে থাকতে পারি না। আমরা 7 দিন মজুর, আমরা এর কথা বলতে পারি না স্যার। আমার ছেলে 10 তলা 5 তলা বিল্ডিং করেছে, এই আকাঙ্ক্ষা দেখে আরেকজনে উদ্বুদ্ধ হয়, আর উদ্বুদ্ধ হয়ে দালালের খপ্পরে পড়ে তারা ভিটা বাটি সম্পদ সব বিক্রি করে বিদেশে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেওয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। 64 লাখ টাকা পুরা আমরা হারুন লস্কর হাতে দিচ্ছি। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। আমরা এই লোকের বিচার চাই, এরকম যেন আমার মতন নষ্ট যেন কেউ না করে। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। সচ্ছলতার আশায় সৌদি আরব যান 2 ভাই। কে জানতো এ যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। গাজীপুরের ভুরুলিয়া থেকে সৌদি যাওয়ার 6 মাসের মাথায় 2 ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ডের জন্য এজেন্সি মালিককে দায়ী করছেন নিহত 2 ভাইয়ের পরিবার। আদরের 2 সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। সৌদি আরবে স্থানীয় সময় বুধবার রাতে প্রবাসী 2 ভাই কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগরকে হত্যা করা হয়। তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি গাজীপুরের ভুরুলিয়ায়। ওদেরকে নাকি মাইরা পরে ঘরের ভিতরে রাইখা চলে গেছে আর কি, কে বা কাহারা মারছে এরা ওইখান থেকে ফোন দিয়ে জানাইছে। জানানোর পরে
আমরা খবর পেয়ে পরে আসছি। গেল বছর সামিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে সৌদি যান দুই ভাই কাকন ও সাগর। সম্প্রতি এজেন্সি মালিক বাহারুদ্দিনকে সঙ্গে নিয়ে সৌদিতে দুই ছেলের সঙ্গে দেখা করেন বাবা মোশাররফ হোসেন। ফেরার পথে দেশে পৌঁছে দিতে তার সঙ্গে 100 গ্রাম স্বর্ণ দিয়ে দেন এজেন্সি মালিক, কিন্তু কাগজপত্র না থাকায় তার রেখে দেয় সৌদি বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মোশাররফ ও বাহারের মধ্যে। পরিবারের দাবি, এর জেরেই মোশাররফের দুই ছেলে কাকন ও সাগরকে হত্যা করা হয়েছে। এই দালাল অনেক দিন যাবত আমাদেরকে হুমকি দামকি দিতেছে, আমরা আইনের আশ্রয় নিছে, তারপরে কেন আমরা এটার কোনো সুরা হইল না। যদিও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই জানিয়ে বাহার জানান, উল্টো দেশে পৌঁছে দেওয়ার নামে তার স্বর্ণ আর ফেরত দেয়নি মোশাররফ। অবৈধ অ্যারেস্ট করবো, না হলে আপনি এটা রাখি আসবেন। একটা সুতো তো আমরা রাখি আসার কোনো ক্যাপাসিটি নেই। দেওয়ার পরে করার পরে যে উনি ওনারা আমার নামে লিখছে, ওনার ছেলে দুটারে আমি এভাবে করছি। নিহতদের মরদেহ ফিরে পেতে এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বিষাদগ্রস্ত এই নগরীতে হেসে উঠুক সবাই। দেখছেন ভোরের সময়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সংখ্যবদ্ধ ডাকাতি। গত 23 দিনে ঘটেছে 4টি ডাকাতি, আর এক বছরে এ সংখ্যা 20টি। পুলিশ বলছে, জনবল ও গাড়ির সংকটের পরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে চেষ্টার কমতি নেই। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 6 মে রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে খড়কুটো ফেলে ব্যারিকেড দিয়ে একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা। গত 23 দিনে এক্সপ্রেসওয়েতে এমন আরও 3টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও র্যাব পরিচয়েও ডাকাতি হয়। এতে চরম উদ্বেগে আছেন সড়কটি ব্যবহারকারীরা। পরিবহন শ্রমিকরা জানান, এমন অভিনব কায়দায় ডাকাতরা ঘেরাও করে যে কারো কিছু বোঝার আগেই সর্বস্ব লুট হয়ে যায়। দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যারা ডাকাতি করছে ট্রাইবেল পোশাক পরা, ওয়ারলেস হাতে, অস্ত্র হাতে, সবকিছু আছে, আইডেন্টি কার্ড সব আছে। প্রশাসন একটু সুনজর দিলে, এটুকু মানে পাহারা বাড়াই দিলে একটু সুবিধা হয়। টল পুলিশ বাড়াই দিলে ব্যারিকেড দিয়ে ওরা 4-5 জন ওটা চাকুমাকু ঠাকাই মাকাই দিয়ে যাত্রী ছিনতাই করে, ড্রাইভাররা জিম্মি করে। তবে জনবল ও গাড়ির সংকটের অজুহাত পুলিশের। তারপরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 3টা মোবাইল টিম আমাদের হাইওয়ে পুলিশের এবং 2টা চেকপোস্ট রয়েছে, একটা রেকার রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে দিনরাত 24 ঘন্টা আমরা তখন জোরদার করেছি। মহাসড়কে কোনোরূপ ডাকাতের ঘটনা সামনের ঈদকে কেন্দ্র করে সংগঠিত না হয় সে ব্যাপারে আমরা আমাদের টহল সংখ্যা আরও বৃদ্ধি করব। এখানে পুলিশ জানায়, গত এক বছরে এই এক্সপ্রেসওয়েতে 20টি ডাকাতির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খানের বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েতে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনায় এই পথ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 10 বছর আগে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হয় 7ম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতু। দীর্ঘদিন ধরে সেতুটির সড়ক বাতির সবগুলোই অকেজো, ফলে সন্ধ্যা নামলেই ভুতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয় সেতু এলাকায়। বাড়ছে ইফটিজিং ও ছিনতাইয়ের মতো ঘটনাও। এতে ক্ষুব্ধ চলাচলকারী সহ স্থানীয়রা। সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
মাদারীপুর সদর উপজেলার মহিষের চরে আরিয়ালখা নদের উপর 694 মিটার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 294 কোটি টাকা। নাম দেয়া হয় সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী আসমত আলী খান সেতু, যা 2015 সালের আগস্টে উদ্বোধন হয়। প্রকল্পে সেতুর উপর খুঁটি বসিয়ে লাগানো হয় শতাধিক সৌরবাতি। বছর না ঘুরতেই বাতিগুলো নষ্ট হয়ে যায়। পরে লাখ লাখ টাকা ব্যয়ে সৌর পদ্ধতি পরিবর্তন করে বিদ্যুৎ সংযোগ দেয় সড়ক বিভাগ। কিছুদিন সচল থাকলেও এরপর আবারও নষ্ট হয়ে যায় বাতিগুলো। এতে যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর। আর বাতিগুলো অকেজো থাকায় বাড়ছে ইপটিজিং, ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও। রাতে অনেক ডর করে গাড়ি চালাইতে, মাঝে মধ্যে ধৈরা ঠরে টাকা পয়সা নিয়ে যায়। ইপটিজিং করলো, সে মানসিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। যদি এগুলো ঠিক না হয়, অহরহ ছিনতাই, রাহাজানি, খুন খারাপি এগুলো চলতেছে। কর্মগুলো হয়, দেখা যাচ্ছে এখানে আপনার অনেক বুকাইটে পোলাপানো থাকে, যেমন আপনার মাদক দ্রব্য জিনিসও হয়। প্রশাসন যেন অতি দ্রুত এই লাইটগুলো ঠিক করে। চুরি ছাত্রামি করে। সড়ক বিভাগ বলছে শিগগিরই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ হলেই থাকবে না এই সমস্যা। এদিকে যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় পুলিশকে সঙ্গে নিয়ে তৎপরতা বাড়ানোর কথা জানায় জেলা প্রশাসন। আমাদের সামনে যে ইজারা যে চুক্তিতে লাইটের মেইনটেনেন্স ইজারাদারের উপর, চুক্তিটা খুব শীঘ্রই স্বাক্ষর হলে এটা তাদের উপর যাবে। বাতিগুলো ঠিক করার জন্য আমরা ইতিমধ্যে সড়ক বিভাগকে জানিয়েছি। অন্ধকার থাকার কারণে যাত্রীদের চলাচল বা নিরাপত্তা সংশ্লিষ্ট যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য আমরা জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেতু দিয়ে প্রতিদিন 3টি বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় 1 বছর ধরে নিজেরাই প্রতি মাসে কয়েক লাখ টাকার রাজস্ব আদায় করছে সড়ক বিভাগ। দিনের বেলা চকচকে ও ঝকঝকে দেখা গেলেও রাতের বেলা ভুতুরে অন্ধকারে পরিণত হয় এই সেতুর আশপাশের এলাকা। প্রতিনিয়তই বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তাহলে কবে হুঁশ হবে সড়ক বিভাগের, এমন প্রশ্ন যাত্রী চালক ও এলাকাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। স্বাক্ষর টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের ছেড়ে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলা মংলা বন্দরের মাধ্যমে আনে, তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরো ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন মাসুল না থাকলেও পরবর্তী 7 দিন 793 টাকা করে ভাড়া এবং 503 টাকা করে চার্জ দিতে হয় আমদানিকারককে। 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়। কিন্তু মোংলা বন্দরে 4 দিন বিনা মাসুলের পর পরবর্তী প্রথম 7 দিনের জন্য 400 টাকা ও তারপরে 7 দিনের জন্য নির্ধারণ করা হয়েছে 768 টাকা। আর 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলেও নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে ঢাকার ব্যবসায়ীদের তুলনায়। আমদানি করা গাড়ির বিপরীতে প্রতি মাসে শুল্ক আদায় হয় গড়ে 250 কোটি টাকা। চলতি বছরের প্রথম 4 মাসে যা 1000 কোটি টাকা ছাড়িয়েছে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। চট্টগ্রাম বন্দরের বর্তমানে 2টি শেডে 1250টি গাড়ির ধারণ সক্ষমতা রয়েছে। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি,
এবং অনেক অনুপযোগী আছে। এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1100টি গাড়ি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় রয়েছে 304টি গাড়ি, আর 1 মাস পেরিয়ে যাওয়ার পর নিলামের জন্য স্থানান্তর করা হয়েছে 129টি। একসময় চট্টগ্রাম নগরীতে এই ধরনের 150-র বেশি গাড়ির শোরুম থাকলেও ব্যবসা ক্রমশ সংকুচিত হয়ে পড়ায় তা নেমে আসে 50-এর নিচে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। বর্ষার আগেই ভাঙন শুরু মানিকগঞ্জে পদ্মা যমুনায় বিলীন অনেক ফসলি জমি। শিগগিরই ব্যবস্থা না নিলে নদীতে হারিয়ে যেতে পারে শত শত বাড়িঘর। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগা সিটির পরিবেশ প্রতিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট, তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। উল্টো অভিযোগ আছে রক্ষকের দায়িত্বে থাকা BIWTA নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি 3 দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। বট গাছটা 200 বছর আগের বট গাছ, এটা এখন কি এটা নদীর ভিতরে মানে 200 বছর পিলার থেকে বট গাছের ভিতরে দিয়ে দিছে। নেতারা যেভাবে করে ওইভাবে করছে। মাটি এই যে ফালাই বরাট করে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে, আরো কার্যকর হবে। নদী অভিভাবক হিসেবে নদীর দখল দূষণ নাব্যতার বিষয়গুলো থাকে, এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে দেখতে পারি, কিভাবে কারিগরিভাবে আমরা এগুলোকে ট্যাকেল করতে পারি, প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। উচ্চ আদালতের রায় কার্যকর করতে BIWTA সীমানা পিলার নির্মাণের উদ্যোগ নিলেও সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে বুড়িগঙ্গা ও তুরাগকে দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এমনকি কোথাও কোথাও পোর্ট আইন 1966 এবং বাংলাদেশ পানি আইন 2013 না মেনেই পিলার নির্মাণের অভিযোগও আছে। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো, আর পরিবেশ প্রতিবেশ নিয়ে কারোই যেন চিন্তা ভাবনা করার কোনো সময়ই নেই। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। শিল্প প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান কেউ পিছিয়ে পাওয়া অবস্থায় নাই। সকলেই সর্বশেষ দখলদারিত্বের ক্ষমতাটি নদীর উপরে দিয়ে থাকে। আমাদের পরিবেশ এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা যারা খর্ব করছে, নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আর আইনের প্রয়োগ তো অবশ্যই করতে হবে। নদী গবেষকরা বলছেন খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। তার মধ্যে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে আটি, কনাই, দোলাই, পান্ড ও নড়াই সহ বেশিরভাগ নদ নদী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। বর্ষা মৌসুমের আগেই ভাঙন শুরু হয়েছে মানিকগঞ্জে। এরই মধ্যে পদ্মা ও যমুনায় বিলীন অনেক ফসলি জমি। শিগগিরই ব্যবস্থা না নিলে নদীতে হারিয়ে যেতে পারে শত শত বাড়িঘর। এতে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প তৈরি করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ, একই সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন। মানিকগঞ্জে পানি বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনায় দেখা দিয়েছে ভাঙন। এর মধ্যে দৌলতপুরের রাহাতপুর, শিবালয়ের তেওতা এবং হরিরামপুর উপজেলার গোপীনাথপুর উজানপাড়ায় ভাঙনের তীব্রতা বেশি। গত বর্ষায় ভাঙনপ্রবণ এলাকায় জিওব্যাগ ফেলা হলেও তা এবছর বিলীন হয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত নদী তীরের বাসিন্দারা। শিগগিরই ব্যবস্থা না নিলে নদীতে চলে যেতে পারে শত শত বাড়িঘর। ফাটল ধরে ধরে দেবে ভেঙে ভেঙে যাইতেছে। এখন আমাদের এলাকাবাসী খুব আতঙ্কের ভিতরে আছি। রাত্রেও ভাঙ্গে, সকালে ভোরেও ভাঙ্গে, আমরা তো বাড়ি থাকতে পারি না। অতি তাড়াতাড়ি যদি সরকার আমাদের একটা ব্যবস্থা করে দিত কিংবা নদীটা শাসন করে দিত, আমরা বাঁচতাম। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে 3টি পয়েন্ট অতি ভাঙন প্রবণ চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নিতে প্রকল্প নেওয়া হয়েছে। ফিজিবিলিটি স্টাডি প্রণয়নের মাধ্যমে আমরা ডিজাইন এটা প্রস্তুত করে ডিজাইন প্রণয়ন অবস্থায় আছে এবং ডিজাইন পাওয়ার সাপেক্ষে আমরা প্রাক্কলন প্রস্তুত করে আমরা ডিপিপি দিয়ে এগিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মানিকগঞ্জে 14টি নদীর দৈর্ঘ্য 500 কিলোমিটার। এর মধ্যে ভাঙন ঝুঁকিতে আছে 60টি পয়েন্ট। সময় সংবাদ, মানিকগঞ্জ। বর্জ্য ব্যবস্থাপনায় চরম উদাসীন নরসিংদী পৌর কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। সড়ক ও মাঠে আবর্জনার স্তূপ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। এ অবস্থায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি পৌরবাসীর। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের মাঝেই ফেলা হচ্ছে আবর্জনা। অপসারণ না করায় মানুষের যাতায়াতের জায়গা হয়ে পড়েছে সরু। নরসিংদী পৌরসভায় যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে। পৌরবাসী বলছেন শহরের অন্তত 50টি স্থানে আবর্জনার স্তূপের কারণে ঢেকে গেছে পুরো সড়ক। দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। মাসের পর মাস এমন অবস্থা থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ এলাকাবাসীর। ময়লার যে স্তূপের ভাগাড় এই যে আমাদের বাসার সামনে জমতেছে, এই যে বৃষ্টি হলে রাস্তার সয়লাভ হয়ে যায় ময়লাতে। তো এই পরিস্থিতি এখন আসলে আমরা কি বলবো, আমরা তো অসহায় মানে দর্শকের মতো আছি। যেখানে সেখানে ময়লা স্তূপ জমছে এবং সেখান থেকে নানা ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে। রোগ বালাই তো আছে, মশা মাছির জন্য বাসায় খাবারও খাইতে পারি না। একবার বৃষ্টি হইলে হাজার হাজার পোকা কিরা আইটা বাসার ভিতরে ঢুকে। বর্জ্য অব্যবস্থাপনার জন্য আগের জনপ্রতিনিধিদের দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিগত জনপ্রতিনিধি যারা ছিলেন তারাও করেন নাই, পরবর্তীতে যারা প্রশাসক আসছেন তারাও এই ব্যাপারে উদাসীন, তাদের কোনো পরিকল্পনা নাই। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বর্জ্য ব্যবস্থাপনা একটা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমাদের বিশেষ করে ময়লা ফেলানোর যে নির্ধারিত জায়গা, সে জায়গার বাইরে রাস্তার পাশে যে ময়লাগুলো রয়েছে সেগুলো আমরা খুব দ্রুত সময়ে নিষ্কাশনের ব্যবস্থা করব এবং আমাদের যে ডাম্পিং ইয়ার্ড রয়েছে এবং ডাম্পিং ইয়ার্ডটা আমরা সম্প্রসারিত করব। নরসিংদী পৌরসভায় 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 300 মেট্রিক টন বর্জ্য ফেলা হয়। সময় সংবাদ, নরসিংদী। 5 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পুরোপুরি চালু হয়নি গোপালগঞ্জের ট্রমা সেন্টারের কার্যক্রম। ধার করে আনা 2 জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকম চালু রাখা হয়েছে বহির্বিভাগের কাজ। ব্যবহার না করায় ময়লা জমে নষ্ট হচ্ছে এক্সরে মেশিন সহ অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। ঘটছে চুরির ঘটনাও। শিগগিরই জনবল নিয়োগ দিয়ে পুরোপুরি কার্যক্রম পরিচালনার আশ্বাস সিভিল সার্জনের। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। দুর্ঘটনা বা আঘাতজনিত মুমূর্ষু রোগীদের জরুরি ও নিবিড় সেবা দেওয়ার জন্য ঢাকা খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় 1 একর জায়গার উপর নির্মাণ করা হয় গোপালগঞ্জ 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। কিন্তু হাসপাতালটিতে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও মিলছে শুধু ঠান্ডা, জ্বর, কাশির মতো সাধারণ রোগের চিকিৎসা। এখানে বাচ্চাদের ঠান্ডা, কাশি, তারপরে চুলকানি,
অ্যালার্জি এগুলো চিকিৎসা দিয়ে থাকি। সাধারণ রোগী যেরকম সব রোগী সর্দি কাশি, তারপরে গ্যাস্ট্রিকের, ডায়াবেটিক, প্রেশার এগুলোর চিকিৎসা সেবা দিয়ে থাকি আমরা। 2018 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলেও ট্রমা সেন্টারটি হস্তান্তর হয় 2020 সালের জানুয়ারিতে। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14টি পদ থাকলেও একজনও নিয়োগ দেওয়া হয়নি। অন্য জায়গা থেকে 2 জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে কোনো রকম চালু রাখা হয়েছে বহির্বিভাগের কার্যক্রম। তবে তাদের থেকে জরুরি সেবা না পাওয়ার অভিযোগ সেবা প্রত্যাশীদের। এদিকে ব্যবহার না করায় ময়লা জমে নষ্ট হচ্ছে এক্সরে মেশিন সহ অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি। ঘটছে চুরির ঘটনাও। আগে আমাদের 2 জন ডাক্তার ছিল, ডাক্তার 2 জন চলে গেছে, তো এখন আমাদের কোনো ডাক্তার নেই। শুধু গ্যাসের বড়ি, মাথা ব্যথা বড়ি, জ্বরের বড়ি এতটুকু আমাদের এলাকার লোকে পায়। কিন্তু মানুষ পঙ্গু বলে বা ট্রমা সেন্টার এর যে একটা যে কার্যকারিতা, যে সেবা, সেই সেবাটাকে আমরা বঞ্চিত হচ্ছি। বাড়ির ধারে থাকতে ঢাকা যেতে হয়, খুলনা যেতে হয়, আমরা পাই না বাড়ির ধারে থাকতে। ট্রমা সেন্টারটা চালু হলে আমাদের সবার উপকার হবে, জনগণ যাতে এনে সেবা পায়, সেই জন্য আমাদের এটা চালু হওয়া দরকার। শিগগিরই জনবল নিয়োগ দিয়ে ট্রমা সেন্টারটির কার্যক্রম পুরোপুরি চালুর আশ্বাস জেলা সিভিল সার্জনের। চিকিৎসক নিয়োগ দিবে এবং নতুন করে 7000 সুপার নিউমোনিতে যে প্রমোশন দেওয়া হবে, আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা ডাক্তার থেকে পাবো এবং পাওয়ার পরে আমরা হয়তো বা ট্রমা সেন্টার পুরোপুরি চালু করতে পারবো। ট্রমা সেন্টারটি বাস্তবায়নে ব্যয় হয়েছে 11 কোটি 96 লাখ টাকা। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। 5 আগস্ট পরবর্তী সহিংস পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাণ রক্ষার মানবিক বিবেচনায় ওই সময় রাজনৈতিক ব্যক্তি, বিচারক, বেসামরিক কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন পেশাজীবী ও তাদের পরিবারকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল। তালিকায় 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন বেসামরিক কর্মকর্তা, 515 জন পুলিশ সদস্য, 12 জন পেশাজীবী ও 51 জন পরিবারের সদস্য রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের অধিকাংশ 1 থেকে 2 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। 5 জনকে আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়। সাম্প্রতিক বিভ্রান্তিকর প্রচারণা রোধে এ তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে আসামি গ্রেফতারের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে তদন্ত কর্মকর্তারা এখন সরাসরি আসামিদের গ্রেফতার করতে পারবেন। পূর্বে এই ক্ষমতা শুধু পুলিশের ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। সম্প্রতি সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনকে শাস্তি দেওয়ার ক্ষমতাও ট্রাইব্যুনালকে দিয়েছে, যার মধ্যে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা এবং সম্পত্তি জব্দ করার বিধান রয়েছে। গ্রেফতারের ক্ষমতা তদন্ত সংস্থার কাছে দেওয়ার দাবি ছিল প্রসিকিউশনের। তদন্ত চলাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রসিকিউটর যে কোনো অভিযুক্তকে অথবা সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারবে। বিজ্ঞ চিফ প্রসিকিউটর চাইলে একাধিক অভিযুক্তকে একসাথে বিচারের আওতায় আনতে পারবেন, অথবা তাদেরকে ভাগ ভাগ করে বিচারের আওতায় আনতে পারবেন, অথবা একাধিক অভিযোগকে একই অভিযুক্তের বিরুদ্ধে যদি তদন্তে প্রমাণিত হয় তাহলে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে অনেকগুলো অভিযোগের বিচার একসাথে করতে পারবেন। শুল্ক কর কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনের মুখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতে এনবিআর এর সব কাজ চলবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, রাজস্ব খাতের প্রশাসন আলাদা করার কাঠামো কিভাবে হবে তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড সহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ সংশোধন করা হবে। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। সবশেষ তাদের দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শেখ হাসিনা পালানোর পর রাজনীতিতে অন্য ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 17 বছরের ষড়যন্ত্র ছিল একরকম, হাসিনা দেশ থেকে পালানোর পর ষড়যন্ত্রটা অন্যমুখী। সেই ষড়যন্ত্রটা আশঙ্কা করি, অনুভব করি, কিন্তু এখন আবিষ্কার করতে পারি না। কারণ প্রকাশ্য শত্রুর সাথে লড়াটা যত সহজ, অজ্ঞাত শত্রুর সাথে লড়াটা কিন্তু তত সহজ না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে দুদকের সাবেক 3 চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিএনপির সমর্থক শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বুলবুল আহমেদের ছেলে আতিকুর রহমান মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা মামলা দায়ের করেছিলেন তৎকালীন দুদক কর্মকর্তারা। মামলায় অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। রাজশাহীর মোহনপুরে দেশীয় অস্ত্র ও ককটেল সহ 5 জনকে আটক করেছে পুলিশ। ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। স্থানীয়রা জানান, 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরের সঙ্গে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধ নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৈঠক শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে জাহাঙ্গীরের পক্ষের বহিরাগত বেশ কয়েকজন যুবককে ধাওয়া করে প্রতিপক্ষ। এ সময় তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার হলে তৈরি হয় উত্তেজনা। 5 জনকে আটক করে পুলিশের হেফাজতে দেয়া হয়। সাভারে ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন। স্থানীয়রা ও পুলিশ জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে এই সিএনজি স্টেশন থেকে ড্রাম বোঝাই একটি ট্রাকে গ্যাস রিফিল করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে 2 জন আহত হন এবং বিস্ফোরণে ট্রাক সহ আরও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। পরে আহত 2 জনকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ফার্নেস অয়েলের ডিপোর ট্যাঙ্কে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল কোম্পানির তেলের ডিপোতে কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে অসাবধানতাবশত ফার্নেস অয়েলের ট্যাঙ্কে পড়ে যান 4 শ্রমিক। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে ফায়ার সার্ভিস। তারা জানান, ট্যাঙ্কে জমে থাকা গ্যাসের কারণে 4 জনের অবস্থায় ছিল আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যু হয় এক শ্রমিকের। তেলের টাঙ্গিতে এটা একটা গ্যাস হয়ে এটা একটা ফায়ার দিছে, তখন এটা বড় একটা টাঙ্গি যখন জাহাজ দিছে তখন এরা সবাই ভিতরে পড়ে গেছে। এরা তো কাজ করতেছে ওখানে। এই মুহূর্তে ওনাদের অক্সিজেনটা খুব ফ্ল্যাকচুয়েট করতেছে, খুবই কম,
প্রায় একটা সুস্থ মানুষের যেখানে 90%-এর উপর থাকার কথা, ওনাদের আমরা একজনের পাচ্ছি 60%, আরেকজনের পাচ্ছি 58%। তো এইসব রোগীগুলোর ইমার্জেন্সি আইসিইউ দরকার, আইসিইউ সাপোর্ট দরকার। আমরা চেষ্টা করতেছি, আমরা নিচে আইসিইউতে অনকল পাঠাচ্ছি, দেখি ওখানে কি করা যায়। সুনামগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াহিদ আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায় শিশুদের পায়ের জুতা হারানোকে কেন্দ্র করে ওয়াহিদ আলী ও একই গ্রামের কনা মিয়া গ্রুপের লোকজনের কথা কাটাকাটি হয়। পরে বুধবার রাত 9টার দিকে উভয় গ্রুপের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গ্রামের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান ওয়াহিদ আলী। চুয়াডাঙ্গায় সেচ খালের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা 11টার দিকে আলমডাঙ্গার যমুনার মাঠের সেচ খালের ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। হাত পায়ের আঙ্গুল সহ কিছু অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। লাশটি কয়েকদিন আগের হওয়ায় অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা কয়েকদিন আগে হত্যা করে ফেলে রাখা হয়েছে। 20 লাখ টাকার বিনিময়ে 10,000 গরু সীমান্ত পার করে দেওয়ার আশ্বাস। এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন অভিযোগে রাজশাহীতে 2 প্রতারককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, সেনা ও বিজিবি প্রধানের কাছের লোক পরিচয় দিয়ে গরু ব্যবসায়ীদের সঙ্গে প্রতারকদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। একটি আবাসিক হোটেল থেকে নিজামুদ্দিন ও মেহেদি হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আটককৃতরা। নিজামুদ্দিন উনি নিজেকে মাননীয় সেনা প্রধান ম্যাডামের গৃহশিক্ষক বলে দাবি করেন এবং অপরজন মেহেদি হাসান তিনি নিজেকে এমইএস কন্ট্রাক্টর হিসেবে দাবি করেন। এই 2 জন প্রতারক তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পদস্থ বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে আমাদের স্থানীয় সহজ সরল যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটা অভিনব কৌশল তারা অবলম্বন করছিলেন। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ রাইসা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। দেশি বিদেশি কেবল, আইটি ও ব্রডকাস্টিং কোম্পানির অংশগ্রহণে শুরু হলো আইসিবিসি এক্সপো। কোয়াবের আয়োজনে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের এই এক্সপোতে অংশ নিয়েছে শতাধিক দেশি বিদেশি আয়োজকদের প্রত্যাশা, প্রযুক্তি ও মিডিয়া খাতের জন্য এক্সপোটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জমকালো আয়োজনে শুরু হলো কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় আয়োজন আইসিবিসি এক্সপো 2025। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। মেলায় প্রদর্শন করা হচ্ছে ব্রডকাস্ট হার্ডওয়্যার, ওটিটি প্ল্যাটফর্ম, ক্লাউড প্রযুক্তি ও স্মার্ট টিভি সলিউশনের নানা বিষয়। সারা বাংলাদেশের কেবল অপারেটর এবং আইএসপি অপারেটর যে আসছে, এটাও আমাদের জন্য একটা ফিউচার। আমরা আশা করি যে আমাদের বিজনেসেরও একটা ফিউচার দেখতে পাচ্ছি। সাধারণত আমরা এইসব মেলায় এসে খুঁজি নতুন কোনো আপডেট আসছে কিনা, আসলে আপডেট আসছে ইনশাল্লাহ। নেটওয়ার্কিংয়ে যত সলিউশন আছে, যত প্রোডাক্ট আছে, সব কিছু নিয়েই কাজ করি এই সেক্টরে মেনলি। তো এই প্রোগ্রামে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। যারা টেকনিক্যাল পারসন তারা আসে সরাসরি প্রোডাক্ট দেখতে পাচ্ছে, প্লাস এখানে টেস্ট করতেছে,
কম্পেয়ার করতে পারতেছে। আয়োজকরা বলছেন দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এক্সপো। এছাড়া প্রযুক্তিগত উদ্ভাবন, নেটওয়ার্ক উন্নয়ন ও কন্টেস্টের মান উন্নয়নে অংশীদারিত্ব জোরদার হবে বলে আশা তাদের। শুধুমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভর করে দেশীয় চ্যানেলগুলো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আর ডিজিটাইজেশন ছাড়া বা আমাদের সেক্টরে বিদ্যমান যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান না হলে পরে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। আইএসপি বা কেবল টিভি কাউকে আমরা আলাদা করে দেখছি না, কারণ প্রযুক্তির উন্নয়নের স্বার্থে আমাদের একসাথে পথ চলতে হবে। আমরা একসাথে যে পথ চলতে পারি, এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য একই প্ল্যাটফর্মে একটি ছাতার নিচে আজকে আইএসপি অপারেটর এবং কেবল অপারেটররা কিন্তু সমবেত হয়েছে। প্রযুক্তি ও মিডিয়া খাতের জন্য প্রদর্শনীটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। বৃহস্পতিবার শুরু হওয়া আইসিবিসি এক্সপো শেষ হবে শনিবার রাত 8টায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করল ট্রাম্প প্রশাসন। বর্তমানে পড়াশোনা করা ভিনদেশি ছাত্রছাত্রীদের স্থানান্তরের নির্দেশ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভোর থেকেই জমে ওঠে ঢাকা জেলার বৃহত্তর আশুলিয়ার বাইপাইল পাইকারি মৎস্য আড়ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকে এই আড়তে নানা প্রজাতির মাছ নিয়ে আসেন পাইকাররা। দুপুর পর্যন্ত হাঁক ডাকে মুখর থাকে আড়তটি। মাছ বেচা কেনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা জেলার সর্বোচ্চ যে বৃহত্তর পাইকারি মৎস্য আড়ত, মূলত এই বাইপাইলের মৎস্য আড়তে আমরা সেই দেখেছি সকালবেলা থেকে মূলত পাইকার এবং ক্রেতাদের হাট ডাকে কিন্তু সরগরম হয়েছে এই মাছের আড়ত। মাছের আড়তে কিন্তু আজকে যেটি আমরা জানতে পেরেছি যে মাছের দাম অনেকটাই কম। পাইকাররা বলছেন যে মূলত ক্রেতার সংকটে মাছের দাম অনেকটাই কমে গিয়েছে। তো তারপরও জানিয়ে রাখতে চাই আজকে যে দামে মাছ বিক্রি হচ্ছে, মূলত ইলিশ মাছের দাম একটু চড়া রয়েছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে মূলত 2600 টাকা কেজি দরে, রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 200 টাকা কেজি দরে। কাতল মাছ যেটি রয়েছে 200 থেকে 250 টাকা দরে। তেলাপিয়া মাছ যেটি সাধারণত গরিব মানুষের মূলত বেশি ক্রয় করে থাকে, তাই সেই মাছটির দামও কিন্তু অনেকটা কম। বড় তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 এবং সর্বোচ্চ 200 টাকা কেজি দরে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কাসকি মাছ যেটি রয়েছে ছোট মাছ সেটি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। শিং মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা দরে। একই সাথে কিন্তু চিংড়ি, গলদা চিংড়ি সেটি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি দরে। মাছের মূলত চিংড়ির সাথে বাগদা চিংড়ি রয়েছে, সেই বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 550 থেকে 500 টাকা কেজি দরে। কই মাছ বিক্রি হচ্ছে যেটি চাষের কই মাছ, সেটি কই মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। পাবদা আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত যে বাইপাইল যে মৎস্য আড়ত রয়েছে সেই আড়তে কিন্তু মানুষের ক্রেতাদের হাঁক ডাকি ইতিমধ্যে কিন্তু জমজমাট মাছের আড়ত জমে উঠেছে। কিন্তু পাইকাররা বলছেন যে মূলত মাছের দাম অনেকটাই কম। তারা বলছেন যে মূলত ক্রেতা সংকট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা রয়েছে মাছের আড়তে। যদি জানিয়ে রাখতে চাই মূলত যে বিগ গ্রেড মাছ রয়েছে যেটি দেখতে পাচ্ছেন সেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই বাজারে মূলত বাইম মাছ বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকা কেজি দরে। পাঙ্গাস বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি দরে। একই সাথে কিন্তু শোল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। টাকি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। যেটা মূলত সিলভার কাপ মাছ রয়েছে সেই সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 160 টাকা কেজি দরে। পুঁটি মাছ মূলত যেটি দেশি পুঁটি সেটি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 250 টাকা দরে। বিভিন্ন দরের মাছ রয়েছে এখানে পাঙ্গাস বিক্রি হচ্ছে, পাঙ্গাসও বিক্রি হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা কেজি দরে। একই সাথে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। রুই মাছও রয়েছে, সেই সাথে কিন্তু সিলভার কাপ মাছ দেখলাম একটু আগে, সিলভার কাপও বিক্রি হচ্ছে 200 থেকে 180 টাকা কেজি দরে। মূলত এই বাইপাইল যে পাইকারি মৎস্য আড়ত রয়েছে সেই মৎস্য আড়তে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মাছ কিন্তু প্রচুর মাছ রয়েছে বাজারে, কিন্তু সেই তুলনায় কিন্তু মাছের দাম অনেকটাই কম বলছেন পাইকাররা। তো এই বাইপাইল যে মৎস্য আড়ত রয়েছে ঢাকা জেলার বৃহত্তর মৎস্য আড়ত, সেই মৎস্য আড়ত থেকে আজকে শুক্রবার বন্ধের দিনে আমার কাছে এই ছিল মাছের দরদাম সম্পর্কিত সর্বশেষ তথ্য। আশুলিয়া মাছের আড়ত থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন মোজাফফর হোসেন জয়।
ঈদুল আজহার সামনে রেখে কিশোরগঞ্জে গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। তবে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত খামারিরা। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের শঙ্কা তাদের। কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ গোসল করাচ্ছেন, কেউ বা দিচ্ছেন খাবার। কিশোরগঞ্জের সব খামারে শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ করছেন খামারিরা বলছেন, দেশীয় খাবারের মাধ্যমে চলছে গরু মোটা তাজাকরণ। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা তাদের। সবসময় কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই কাঁচা ঘাস দ্বারা তৈরি সাইলেজ আমরা ব্যবহার করছি এবং আমরা দানাদার যে খাদ্যটা এটা আমরা নিজেরা প্রস্তুত করি। 20 জন মানুষ আমরা এই গরুরে ঘাস পানি খাওয়াই, সকালে গাইটাই দোয়াই, পুরা পানি দেই। কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতির ওষুধ প্রয়োগ রোধ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 40টি মেডিকেল টিম। 40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে 2,13,379টি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঈদুল আজহার সামনে রেখে নারায়ণগঞ্জে স্বল্প মূল্যে গরু বিক্রি করছে ইমপেক্স অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। খামারটিতে মাত্র 50,000 টাকায় পাওয়া যাচ্ছে দেশি জাতের গরু। মধ্যবিত্ত ও বিত্তবানদের চাহিদা অনুযায়ীও রয়েছে বিভিন্ন ধরনের পশু। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কোরবানির ঈদ এলেই পশুর হাট বা খামারে দেখা যায় উচ্চমূল্যে গরু কেনার প্রতিযোগিতা। দেশি বিদেশি চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের নামে কোরবানির পশুর নামকরণ করে ডিসপ্লে করার প্রচলনও চলছে গত কয়েক বছর ধরে। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন পরিবেশে ও সাশ্রয়ী মূল্যে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কেনার সুযোগ দিচ্ছে নারায়ণগঞ্জের ইমপেক্স অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। এই খামারে মাত্র 50,000 টাকায় পাওয়া যাচ্ছে কোরবানির উপযোগী দেশি জাতের সুস্থ গরু। 1 লাখ থেকে 5 লাখ টাকা মূল্যের গরুও রয়েছে খামারটিতে। এছাড়া 4.5 লাখ টাকায় মহিষ ও 15 থেকে 20,000 টাকায় খাসি এবং 10,000 থেকে 25,000 টাকায় পাওয়া যাচ্ছে ভেড়া। ঘাস ছাড়া কোনো বিকল্প নেই। ঘাসের পর আপনার হলো পুরো বসে, এখানে কোনো ফ্যাটেনিং হবে না, কোনো মেডিসিন, কোনো ইনজেকশন কিছু না, অনলি ন্যাচারাল হবে এখানে। 50,000 থেকে শুরু করে 5 থেকে 6 লাখ পর্যন্ত বিশাল গরু এখানে আছে এবং সবগুলোই একদম দেশীয় উপায়ে তাদের বড় করা হয়েছে। কোরবানির আগের দিন পর্যন্ত বা কোরবানির দিন সকালেও আমি চাইলে নিতে পারি, এই সুবিধাটার জন্য ভালো লাগছে। সুনাম ধরে রাখার পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবার মান আরও বাড়ানোর পরিকল্পনা করছেন খামার মালিক। সব প্রাকৃতিক খাবারে গরুগুলি বড় হয়েছে, আমি কোনো মোটা তাজাকরণ করি নাই, স্বাভাবিক খাবার খাইয়া গরুগুলি সুস্থ সবল আছে এবং আমার গরুগুলি হৃষ্টপুষ্ট, চঞ্চল এবং হাটের তুলনায় আমার চাইতে আমার এই জায়গা থেকে গরু সস্তা পড়ে। ঈদ সামনে রেখে অগ্রিম বুকিং নিচ্ছে খামারটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত 80 জন। এদিকে দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব।
গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত। ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন। শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। হাসপাতালগুলোতে নেই ঠাঁই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা। এমন বাস্তবতায় খাদ্য, ওষুধ আর নিরাপত্তার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার 90টি ট্রাকে খাদ্য, ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে। তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা 21 লাখ মানুষের জন্য যথেষ্ট নয়। রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিয়েছে। এদিনেই দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে এই হামলা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এতে সীমান্ত থেকে অনেক দূরের এক শহরে একটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে আবাসিক এলাকা। বৈরুত বলছে এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন। তবে ইসরায়েল জানায় তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে বৃহস্পতিবার সকালে দেশটির চারপাশে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। পরে ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার দায় স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি আর বিদেশি শিক্ষার্থী যেসব বিদেশি শিক্ষার্থী বর্তমানে ভর্তি রয়েছে তাদেরকে স্থানান্তরের জন্য নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তহবিল কাটছাঁটের পর হার্ভার্ড ইউনিভার্সিটির ওপর আরও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়টি। আর বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী ভর্তি রয়েছেন তাদের অবশ্যই স্থানান্তর করতে হবে, না হলে তারা যুক্তরাষ্ট্রে থাকার আইনগত বৈধতা হারাবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত ঘিরে হার্ভার্ডের নথি চাওয়া বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তদন্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগ নীতি খতিয়ে দেখতে চেয়েছিল সরকার। তবে বরাবরই এই অনুরোধকে আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করে আসছিল হার্ভার্ড। হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় ২৭%। ফলে এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ব্যক্তি জীবনেই নয়, বরং হার্ভার্ডের একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক ভাবমূর্তিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে প্রতিশোধমূলক ও অবৈধ দাবি করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈচিত্র্যময় শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 2 জন নিহত এবং বিমানটির বাড়ি ওপর আছড়ে পড়ায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি বড় বাড়ি ধ্বংস ও গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় ছোট একটি বিমান। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস এবং গাড়িতে আগুন ধরে যাওয়ায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তবে বিমানে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রায় 100 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটি ক্যালিফোর্নিয়ার মন্টগোমরি গিবস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে অবতরণের কয়েক সেকেন্ড আগে মাত্র 500 ফুট উচ্চতায় থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে। সেসনা 550 মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনার আগে পাইলট কোনো জরুরি বার্তা পাঠাননি বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ বজ্রপাতের মতো আলোর ঝলকানি আর বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। অগ্নি নির্বাপন কর্মকর্তা জানান দুর্ঘটনায় ছড়িয়ে পড়া জ্বালানিতে আগুন ধরে অন্তত 15টি বাড়ি এবং একাধিক গাড়ি পুড়ে গেছে।
লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানো বা রেমিটেন্সের ওপর 5% হারে কর বসানোর প্রস্তাব পাশ হয়েছে কংগ্রেসের নিম্নকক্ষে। সিনেটে পাশ হলেই পরিণত হবে আইনে। এতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই অভিবাসন ও কর আরোপ নিয়ে একের পর এক নির্বাহী আদেশে তোলপাড় চলছে বিশ্বব্যাপী, যা গড়ায় দেশটির আদালত পর্যন্ত। তবে এবার আর নির্বাহী আদেশ নয়, স্থায়ীভাবে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর রেমিট্যান্স ট্যাক্সের বোঝা চাপানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প। এরই মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের কর ও ব্যয়ের মেগা বিল। স্থানীয় সময় বৃহস্পতিবার হাউসে 215-214 ভোটে পাশ হয় বিলটি। এখন সিনেটে পাশ হলেই আইনে পরিণত হবে এই বিল। প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কর্পোরেট ও ব্যক্তির উপর কর কমানোর একটি বিল পাশ করেছিলেন ট্রাম্প। এবার তা আরো বড় পরিসরে কার্যকর করার প্রস্তাব রয়েছে 1116 পাতার নতুন বিগ বিউটিফুল বিলে। এছাড়াও সরকারি ব্যয়ে অনেক বেশি কাটছাট ও জাতীয় কর্মসূচিতে কর হ্রাস করার এই বিলে নিম্ন আয়ের নাগরিকদের চিকিৎসা সহায়তা, মেডিকেইড এবং বিনামূল্যে খাদ্য সহায়তা, ফুড স্ট্যাম্পে খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীরা বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশের অর্থ বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রেমিট্যান্সে কর বসিয়ে রাজস্ব বাড়ানো এবং অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার উদ্দেশ্যে এই প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে 5% হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে এ বিলে। যুক্তরাষ্ট্রের নাগরিক ছাড়াও এ বিলের আওতায় পড়বেন কাজ বা ব্যবসার কারণে দেশটিতে অবস্থানরত H-1B ভিসা, F-1 ভিসাধারী, এমনকি গ্রিন কার্ডধারীরাও। বিলটি আইনে পরিণত হলে বিপাকে পড়বে যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। রেমিটেন্স পাঠাতে গুনতে হবে করের বাড়তি ডলার। প্রতি 1050 টাকা এক্সট্রা তাদেরকে গুনতে হবে। তখন মানুষ দেখা যাবে যে বৈধভাবে টাকা পাঠানোর ব্যাপারে নিরুৎসাহিত হবে এবং অন্য পথ খুঁজবে যে কোন পথে টাকাটাকে পাঠানো যায়। তাতে করে ইউএসএ গভর্নমেন্টও ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের ইকোনমির উপর মারাত্মক এফেক্ট হবে। 5% ট্যাক্সটাকে যদি এখনও সিনেটে পাস হয় নাই, যদি এটা আমরা সবাই মিলে লোকাল সিনেটরকে বুঝাইতে পারি এবং আমাদের গভর্নমেন্ট এটা বুঝে, তাহলে এটা আমরা উভয় দেশে উপকৃত হব। এদিকে এই বিলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন পরিবর্তন আখ্যা দিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলার পেছনে আবারও ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিক ই তালেবান সশস্ত্র গোষ্ঠী উভয়ে ভারতের প্রক্সি। এদিকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ করে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়ার প্রতি জোর দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। অন্যদিকে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ট্রাম্পের দাবি আবারও প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। জয়শঙ্কর বলেন, দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার শহরে একটি স্কুল বাসে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে। এতে হতাহত হয় শিশুসহ বেশ কয়েকজন। হামলার ঘটনায় ভারতের সন্ত্রাসী প্রক্সিদের দায়ী করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাবাহিনী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত। এবার দেশটির বিরুদ্ধে একই অভিযোগ আনলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করে বলেন, বেলুচ লিবারেল আর্মি বিএলএ ও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি উভয়ই ভারতের প্রক্সি। তার অভিযোগ, স্কুল বাসে ভয়াবহ বোমা হামলার পেছনে ভারতের হাত রয়েছে। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান খাজা আসিফ।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে এমন দাবি অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নেদারল্যান্ডসের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন, কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়। দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এদিকে সীমান্তবর্তী সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে পাকিস্তানকে তুরস্ক উৎসাহিত করবে এমন আশাবাদ ব্যক্ত করেছে ভারত। পাকিস্তানকে সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ করার এবং বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য পদক্ষেপ নেয়ার বিষয়ে জোরালোভাবে অনুরোধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তনের কারণে বাংলাদেশে বসবাসরত ভাষা বা সংস্কৃতি না জানা ইতালীয়দের বংশধররা এখন আর সহজে নাগরিকত্ব পাচ্ছেন না। পার্লামেন্টের নিম্নকক্ষে এ নিয়ে একটি বিল পাশ হয়েছে, তবে এর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির অনেক আইন প্রণেতা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। পূর্বপুরুষ ইতালীয় হলে ভিন দেশে জন্ম ও বসবাস করলেও ইতালীয় নাগরিক হবার সুযোগ ছিল। 1861 সালের আইনের সংস্কার বুধবার অনুমোদন করেছে ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ। এখন তা উচ্চকক্ষের অনুমোদনের অপেক্ষায়। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে কার্যকর হবে এই নতুন বিধান। এতে বিদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিকরা আর আগের মতো বংশধরদের জন্য নাগরিকত্বের সুযোগ নিশ্চিত করতে পারবে না। ইতালির পুরনো আইনটি অনেক ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল বলে দাবি করেছেন লন্ডনে বসবাসরত ইতালীয় নাগরিকদের প্রতিনিধি গোলাম মাওলা টিপু। পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ইটালিয়ানরা অনেক বছর আগে, 100-150 বছর আগেও তারা মাইগ্রেন্ট হয়েছিল। ব্রাজিল থেকে হয়তো ইটালিয়ান পাসপোর্ট নিয়ে তারা লন্ডনে এসে সেটেল হয়েছে, কিন্তু ইটালিতে তারা কখনো থাকেও নাই। ইটালির সমাজ সোসাইটির তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। ইতালীয়রা মনে করেন আগের মতোই নাগরিকত্বের সুবিধাটি দেওয়া উচিত। 1992 সাল থেকে ইউস স্যাঙ্গুইনিস নীতি বা রক্তসূত্রে 2 প্রজন্মের জন্য নাগরিকদের সুবিধা ছিল, যাদের কমপক্ষে একজন পিতামাতা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। তবে নতুন আইনে সেই সুবিধার সীমাবদ্ধতা স্পষ্ট করা হয়েছে। যদিও 27 মার্চ মধ্যরাতের আগে যারা বিদেশ থেকে আবেদন করেছেন তারা আগের মতোই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ভোরের সময় আরো থাকছে, আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়। বিসিবির কড়া সমালোচনায় সাবেক খেলোয়াড়রা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস। বৃহস্পতিবার ভোরে দেশটির হেরাক্লিওন শহর থেকে 79 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শহরটিতে ভূমিকম্প আঘাত হানার পর ক্রিটে দ্বীপে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। গ্রিসের পাশাপাশি ইসরায়েল ও তুরস্কেও কম্পন অনুভূত হয়। গ্রিস ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলে জানায় আবহাওয়া বিভাগ। ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ার মধ্য উত্তর উপকূলীয় অঞ্চল। প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। পানিবন্দী অবস্থায় আছেন প্রায় 50,000 বাসিন্দা। বন্যার কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি অবনতির শঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। শরৎ প্রায় শেষ হয়ে শীতের আবহ চলছে অস্ট্রেলিয়ায়। তবে গত রোববার থেকে দেশটিতে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে ডুবে গেছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উপকূলের বেশ কয়েকটি শহরতলি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন উপশহরে। স্মরণকালের বিপদসীমার সর্বোচ্চ উচ্চতায় প্রবাহিত হচ্ছে ম্যানিং নদীর পানি। তারই শহরের পাশাপাশি বন্যা কবলিত হয়েছে হান্টার, পোর্ট ম্যাকিউরি ও কপস হারবার শহর। উদ্ধারকারী দল হেলিকপ্টার ও স্পিডবোটের সাহায্যে বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। বন্যার কারণে বন্ধ রয়েছে দেশটির বেশ কয়েকটি বিমানবন্দর। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে বহু মানুষ। বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা জরুরি অবস্থা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। আগামী শুক্রবার পর্যন্ত বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।
কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই, তবু এই কথাটিকে পুঁজি করে অসাধু একটি চক্র প্রতিনিয়ত প্রতারণার ফাঁদে ফেলছে শত শত প্রবাসীকে। আইন বহির্ভূত কাজের আশ্বাসে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। অসাধু চক্রের সিন্ডিকেট ভেঙে তাদের লাগাম টেনে ধরতে সবার সহযোগিতা চেয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ফ্রি ভিসা নামে প্রতারণা কুয়েত প্রবাসীদের জীবনে এক নীরব দুর্যোগ। এই ভিসার লোভে অনেকেই ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারাচ্ছেন। কুয়েত সরকার ফ্রিতে ভিসা দিলেও একটি অসাধু চক্র ভিসা বিক্রি করছে উচ্চ মূল্যে। আমার তো বাবুসির দরকার, আমার সার্ভ করার লোক দরকার, বাবুসি হেল্পার দরকার, সেজন্য আমি বাংলাদেশ থেকে লোক আনতে পারি, তাদের যেন কোনো টাকা খরচ না হয়। এই উদ্যোগটা যদি সবাই নিই তাহলে বাংলাদেশিদের উপকার হবে এবং আমরা দক্ষ শ্রমিক পেয়ে যাব। প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি, ভিসার মূল্য হ্রাস এবং অসাধু ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিভিন্ন স্তরের প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, প্রফেশনালের সাথে বৈঠক করে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। অসাধু চক্রের সিন্ডিকেট ভাঙতে সবার সহযোগিতাও চেয়েছেন রাষ্ট্রদূত। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। এখানে হচ্ছে গিয়ে কোনো কোম্পানিতে ভিসা অথবা কোনো ব্যক্তির অধীনে বা কফিলের অধীনে বাসার জন্য গৃহকর্মী বা ড্রাইভার অথবা বাবুর্চি অথবা এই জাতীয় ভিসা, অথবা কোনো কোম্পানিতে উনি যে কাজে আসবেন তার জন্য ভিসা। তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না। কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত স্পন্সর বা কোম্পানির বাইরে কাজ করা গুরুতর অপরাধ। ধরা পড়লেই নিশ্চিত জরিমানা কিংবা কুয়েত থেকে বিতাড়িত করা হয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে বিদেশে যাত্রা যেন প্রতারণার দুঃস্বপ্নে পরিণত না হয়, সেজন্য দরকার সচেতনতা এবং কঠোর নজরদারি, বলছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভারতের রেল ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব ও আধুনিক করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজস্থানে উদ্বোধন করা হলো অমৃত স্টেশন প্রকল্পের। রেল ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে এগোচ্ছে নয়াদিল্লি। ভারত থেকে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতে রেল শুধু চলাচলের মাধ্যম নয়, বরং অর্থনীতি, কর্মসংস্থান আর প্রযুক্তির এক বিশাল রূপান্তরের প্রতীকও। এমনটাই বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের বিকানে অমৃত স্টেশন প্রকল্পের উদ্বোধন করে রেলকে যুগোপযোগী করার দিশা দেখালেন তিনি। এ সময় নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং ন্যূনতম খরচে রেলে ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যানবাহনটিকে বিশ্বমাত্রায় নেয়ার কথাও জানান মোদী। आज देश में आधुनिक इंफ्रास्ट्रक्चर बनाने का बहुत बड़ा महायज्ञ चल रहा है। প্রতিদিন 16,000 যাত্রীবাহী ট্রেনে প্রায় 2.5 কোটিরও বেশি মানুষ চলাফেরা করেন ভারতে। বিশ্বে রেল ব্যবহারে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ভারত। সেই বিশাল যাত্রী চাহিদা মেটাতে নিরাপত্তা, সুবিধা আর প্রযুক্তি সব দিকেই বদল আনছে মোদী প্রশাসন। 103 স্টেশনে একযোগে আধুনিকরণ চলছে অমৃত স্টেশন প্রকল্পের আওতায়। থাকছে চলন্ত সিঁড়ি, লিফট, হুইলচেয়ার সুবিধা, ইন্টারনেট জোন, প্রার্থনা ঘর, বেবি ফিডিং রুম সহ সর্বাধুনিক সুযোগ সুবিধা। 68,000 কিলোমিটার বেশি